positive share, চিররং থেকে এসছে। রামরূপ বিসমুল্লাহির রহমানির রহিম। রামরূপ সংগঠনের পক্ষ থেকে আজকের আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, আমাদের ইউএসপিআরএম সংগঠনের সম্মানিত সভাপতি বিভিন্ন জেলা থেকে আগত আমাদের উর্দুভাষী সংগঠনের প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে সিআর ইকরার সাহেব, যদিও তিনি আমাদের কমিউনিটির না, কিন্তু আমাদের জন্য তিনি, আমার জানা মতে 2000 সাল থেকে তিনি এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের পূর্বে 2006 সালে চট্টগ্রামে একবার তিনি সভা করেছিলেন, সেখানে আমিও দাওয়াতে গিয়েছিলাম। তো সে সময় আমরা গিয়েছিল মানে আমাদেরকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হোক উর্দুভাষীদেরকে এবং ভোটার। তো আলহামদুলিল্লাহ 2006-এর পরে সবার পরে আমরা 2008-এ আমাদের ইউএসপিআরএম সংগঠনের সাদাকাত খান পাক্কু ভাই হাইকোর্টে রিট করার পরে আমরা 2008-এ আমাদের এনআইডি কার্ড পাই এবং নাগরিকত্ব অধিকার পাই, যার জন্য আমি পুনরায় এই সভার সম্মানিত সভাপতি এবং সাদাকাত খান পাক্কু ভাই, যিনি আমাদের নেতা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যেদিনকে এই নাগরিকত্ব পেয়েছি সেদিনকে আমাদের গাড়িটা লাইনের উপরে, এর আগে আমরা লাইন থেকে বিচক্ষু ছিলাম। যাক, এই দেশের নাগরিকত্ব বহাল থাকা সত্ত্বেও আমরা কোনোদিন এইখানে কারোর কাছে আমরা নাগরিকত্ব দাবি করি, এটা আমাদের ভুল ছিল। 2008 সালে এই একটা আলোচনা সভায় এটা বলা হয়, আমরা জানতে পেরে তখন আমরা সংগঠনের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে আমাদের সাদাকাত খান পাক্কু ভাই হাইকোর্টে রিট করার পরে এই অধিকার পেয়েছে। এখন আজকে মর্যাদার সহিত উর্দু ভাষীদের পুনর্বাসন, এটা কিন্তু কঠিন বিষয়। ওইটা পেয়েছি হাইকোর্টে রিট করার পরে আমরা আমাদের অধিকার পেয়েছি, ফিরে পেয়েছি। অধিকার ছিল, চাইনি, কিন্তু রিট করার পরে আমরা রায় পেয়েছি। কিন্তু মর্যাদার সহিত পুনর্বাসন ও স্থায়ীভাবে বাসস্থান, এটা খুবই কঠিন। এটা কারো পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব নয়। আমাদের ভিতরে আমরা প্রায় অ্যাজ পার সার্ভে রেকর্ড অফ এনজিও, আমরা প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় 5 লক্ষের অধিক। কিন্তু এই 5 লক্ষের ভিতরে বিভিন্ন ছোট খাটো, বড় ছোট বিভিন্ন সংগঠন আমাদেরই ভিতরে। তো আমরাই যদি ভাগ ভাগ হয়ে থাকি, তাহলে আমাদের সমস্যাটা ঐক্যভাবে কিভাবে সমাধান হবে? সর্বপ্রথম আমাদেরকে ঐক্য হতে হবে। প্রত্যেকটা সংগঠনকে, যে উর্দু ভাষীদের সংগঠন, সে যার কর্তৃক পরিচালিত হোক না কেন, কিন্তু সেটা আমাদের উর্দু ভাষীদের সংগঠন। প্রত্যেক উর্দু ভাষীর প্রত্যেক সংগঠনের উপরে তার দাবি আছে। আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ এগুলো ভুলে যেতে হবে। প্রত্যেক সংগঠন হয়ে যদি আমরা একমত হয়ে, যদি একত্রিত হয়ে, যদি কোল্ড মুভমেন্ট চালাই সরকারিভাবে বেসরকারিভাবে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই মর্যাদার সহিত পুনর্বাসনে এই দেশেই পাবো। আর এর মাঝখানে আমাদের সম্মানিত সভাপতি, উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা ওনার যদি এই সার্বিক সহযোগিতা থাকে, তাহলে অবশ্যই আমাদের পুনর্বাসন হবে। কিন্তু পুনর্বাসন একটা বড় সমস্যা এই জন্য, খালি পুনর্বাসন বললেই হবে না। পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা দরকার, আর্থিক সহযোগিতা দরকার। এটা সরকার করবে, বেসরকারি কেউ করতে পারবে না, আইনও করতে পারবে না। তো সরকারকে আমরা বারবার, এই 2008 সালে আমরা নাগরিকত্ব পেয়েছি, কিন্তু 2008 থেকে আজকে 2024 16 বছর পার হয়ে গেল,
কিন্তু মর্যাদা সহিত আমরা এখনো পুনর্বাসিত হয়নি। আশা করি এরকম আরো 16 বছর পার হলে হবো কি হবো না এটা কোনো ঠিক নাই। এর জন্য কি করতে হবে? আমাদেরকে এক হতে হবে। আমরা যদি একত্রিতভাবে আমরা এখানে যদি মুভমেন্ট চালাই এবং আমাদের এই সংগঠন যেরকম রামরু এই ধরনের সংগঠনকে ধরে যদি আন্তর্জাতিকভাবে যদি আমাদের এই পুনর্বাসনের বিষয়টা তুলে ধরা যায়, তাহলে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হবে বাংলাদেশ সরকারের উপরে। তখন সরকার বন্ধ হবে এবং বাংলাদেশ সরকারকে বিভিন্ন এনজিও আছে, পৃথিবীতে এমন এমন এনজিও আছে, ইচ্ছে করলে এই 5 লক্ষ বিহারিকে পুনর্বাসন করার কোনো বড় কথা না, সে একাই করতে পারবে। কিন্তু আমরা সেই পথ ধরে চলতে পারছি, আমরা ধরতে পারছি না আমাদের ভিতরে বিদ্বেষ, এ ও খারাপ है, ये अच्छा है, ये फलाना है, तू ऐसा करता, ये ठीक नहीं, ये ठीक नहीं है। हम क्यों दूसरे हैं? वो तो मेरे ही भाई है, हम थूकने लगे मेरे ही मुंह में पड़ेगा। लिहाजा आप जो सभी जहां से भी आए हैं, हम यही बोल रहे हैं कि आप लोग मेहरबानी करके सब एक रहिए, हम भी एक रहे हैं। चाटगांव, हम चाटगांव में 3 बार चेयरमैन हुए। IUSPRN का 2004 से প্রেসিডেন্ট। আমি 2004 থেকে প্রেসিডেন্ট। চট্টগ্রামে বিভিন্ন সময় চট্টগ্রামে প্রায় 5000 পরিবার রয়েছে। ক্যাম্প রয়েছে 60টি। সর্দার বাহাদুর অবাঙালি ক্যাম্প, হালিশহর ক্যাম্প, ফিরোজ শাহ ক্যাম্প, শেরশাহ ক্যাম্প, হামদারবাগ ক্যাম্প, রৌফাবাদ ক্যাম্প, মোট 60টি ক্যাম্প। এই 60টি ক্যাম্পের ভিতরে সর্দার বাহাদুর অবাঙালি ক্যাম্প সবচেয়ে বৃহত্তম ক্যাম্প। এই বৃহত্তম ক্যাম্পে প্রায় 3000-এর অধিক পরিবার। এই 3000 অধিক পরিবার, কিন্তু সেই সর্দার বাহাদুর অবাঙালি ক্যাম্পে 11টা সেক্টর রয়েছে। 11টা সেক্টরের ভিতরে 9টি সেক্টর হচ্ছে রেলওয়ে ভূমির উপর, আর এই রেলওয়ের ভূমির উপরে প্রায় 2700 পরিবার, উর্দুভাষী পরিবার বসবাস করে। আর এই 2000 সাল থেকে উচ্ছেদ কার্যক্রম রেল শুরু করে, কিন্তু আমরা প্রত্যেকবারই হোম মিনিস্ট্রি অর্ডার, ত্রাণ মন্ত্রণালয়ের অর্ডার, বিভিন্ন আদেশ নির্দেশ দেখিয়ে আমরা তাদের উচ্ছেদ করতে দিই। কিন্তু আমরা যখনই এই দেশের নাগরিকত্ব হয়েছি 2008-এর পরে, যখন সেই সার্কুলারগুলো নিয়ে যাচ্ছি আমি, কি এই যে সার্কুলার আছে বলে না, এখন তো আপনারা ভোটার হয়ে গেছে, এই দেশের নাগরিক হয়ে গেছে, তো এই দেশের নাগরিক হয়ে গেছেন, আপনি কিভাবে এই সার্কুলারগুলো দেখাচ্ছেন? এগুলো অচল, এটা বাতিল হয়ে গেছে। আমি তখন চ্যালেঞ্জ করি জিএমকে, না এটা বাতিল হয়নি, বলে না এটা বাতিল হয়ে গেছে। আপনি এই দেশের নাগরিক হয়ে গেছেন, তো আপনার এই সার্কুলার তো অনেক আগে। কোনো সার্কুলার আছে 1975-এর, কোনো সার্কুলার আছে 1988-এর, কোনো সার্কুলার আছে 1982, কোনো সার্কুলার আছে 1991, কোনো সার্কুলার আছে 2001, এই সর্বশেষ সার্কুলার। তো এই সার্কুলারগুলো যে আমি দেখাচ্ছি আদেশ নির্দেশ, তারা মানতেছে না। আর এটাই হচ্ছে মেন সমস্যা, যে আমরা বারবার উচ্ছেদের আতঙ্কে, প্রত্যেকটি জেলায় উচ্ছেদের আতঙ্কে আমরা উর্দুভাষীরা বসবাস করছি, উচ্ছেদকে ফেস করছি এবং অবৈধভাবে আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। যেরকম এখানকার আক্তার ভাই, রাজবাড়ি আফটার দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ, রাজবাড়ি একটা ছোটখাটো জেলার ভিতরে ছিল, ফরিদপুর জেলার আন্ডারে ছিল, ছোটখাটো জায়গা। সেখানে আইসিআরসি ফিলআপ করা হয়েছিল, কিন্তু সে তৎকালীন 1973-তে রাজবাড়িতে এমন কোনো পুরুষ ছিল না বয়স্ক বা বড়, 10-এর নিচে ছিল। যে পুরুষ ছিল সে 10-এর নিচে, আর মহিলা আর মেয়ে ছিল। তো আইসিআরসি দেওয়ার পরেও এই মহিলাগুলো ওইটা রাখতে পারে। 1975 পর্যন্ত রাজবাড়িকে রিলিফ দিয়েছে, কিন্তু ওইটা যে সংরক্ষণ করবে, ওইটা বন্ধ হয়ে যাওয়ার পরে যে মানুষ কাজ করবে, এই কাজ করার মতো মানুষ ছিল না রাজবাড়ির জন্ম আমিও রাজবাড়িতে 75 পর্যন্ত ছিলাম।